এই পর্বে দেখি একটা মেয়ে গ্রামের ভিতরে কি ধরনের হেয়ারপিন কিনবে সেটা নিয়ে ভাবছে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শোনা যায়, এই হেয়ারপিনটা ভালো লাগবে। মেয়েটা হঠাৎ হাতে চুড়ি তুলে নিয়ে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা লোকটা গলায় চেপে ধরে। দেখা যায় ওই ছেলেটা আমাদের রাজার সঙ্গে দেখা করতে এসেছে। তার নাম শান। সে জায়গায় এসে দাঁড়িয়ে আছে। মেয়েটা বলে, খারাপ লাগেনি, ভালো অনুমান আছে। তারপর মাথায় হেয়ারপিন লাগিয়ে জিজ্ঞেস করে, আপনি কি কেন এই গ্রামে এসেছেন? শান জানাই সে একজনকে খুঁজতে এসেছে। কেমন দেখতে হবে জানতে চাইলে বলে, আমার লোকটা একটু বটে, দেখতে আমাকে ছাড়া একটু সাধারণ, কোনো কারিশমা নেই। ঠিক তখন পিছন থেকে সেনের গলা শোনা যায়। দেখা যায় আমাদের হিরো অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে। শান দৌড়ে গিয়ে বলে, কি যে কষ্ট করে এখানে এসেছি তুই জানিস? আমাদের বস কোথায়? সেন জানাই বস জানতো আজ তুই আসবি, তাই এন্ট্রান্সে আমাকে পাঠিয়ে অপেক্ষা করতে বলেছে। চল ভিতরে যাই। শান আফসোস করে বলে, এইখানে একটা সুন্দর মেয়ে দাঁড়িয়েছিল, তার সঙ্গে কথা বলতে শুরু করেছিলাম, কোথায় চলে গেল জানি না। এই বলে সে সোজা ভিতরে চলে আসে। অন্যদিকে আমাদের হিরো গুয়াং তার ঘোড়া নিয়ে মরুভূমিতে অনেক দূর পর্যন্ত ভ্রমণ করতে চলেছে। দেখা যায় উল্টো দিকে মিন অপেক্ষা করে আছে। সে বলে, আপনি এখানে আসবেন জানতাম, আপনার জন্য অপেক্ষা করছি। গুয়াং জিজ্ঞেস করে, জেল থেকে পালিয়ে এসেছো, আমার সামনে এসে দাঁড়ানো এত সহজ তোমার কোথায়? মিন বলে, এটা নিয়ে কিছু ভুল বুঝবেন না, কিছু বিষয়ের জন্য এসেছি, সেসব কথা কোনো জেলে আটকানো যায় না। আমি আপনাকে সাহায্য করতে চলেছি। ব্ল্যাক মার্কেট কোথায় আছে জিজ্ঞেস করেছিলেন না? সেখানকার কিছু কথা আমার জানা আছে, আমি আপনাকে নিয়ে গিয়ে গাইড করব। কারণ খারাপ লোকগুলোকে প্রমাণ করতে পারলে আমার উপর যে দোষ নেই সেটাও প্রমাণ করা যাবে। আপনি খুব ভালো অফিসার বলে মনে হয়, নিশ্চয়ই তাদের উপর থাকা দোষগুলো খুঁজে বের করার জন্যই খারাপ লোকদের সঙ্গে খারাপ লোকের বেশ ধরে ব্ল্যাক মার্কেটে যাচ্ছেন। আমি আপনাকে ভুল বিচার করেছি। এর চেয়ে বেশি পরীক্ষা দিতে না পারলে আমার জীবনই শেষ। আবার আমার নাম ক্লিয়ার করতে পারলে কেবল পরীক্ষা দিতে পারবো, সেই জন্য অনুরোধ করছি। গুয়াং তাকিয়ে দেখি বলে, আমার আগে সব জানা হয়ে গেছে ব্ল্যাক মার্কেট নিয়ে, সেই জন্য যাচ্ছি, তোমার সাহায্যে আমার কোনো দরকার নেই। মিন বলে, না না চিন্তা করবেন না, দেখুন আমাকে সঙ্গে নিলে খুব সাহায্য হবে, সেখানে আমার চেনা লোক আছে। গুয়াং বলে, আমার কাছে একটাই টিকিট আছে ভিতরে ঢোকার, ব্ল্যাক মার্কেটের ভিতরে শুধু আমি ঢুকতে পারি। মিন তখন দূরতে একটা টিকিট দেখিয়ে বলে, আমার কাছেও একটা আছে দেখুন। দেখা যায় মিন গুয়াং এর পাশটাই চুরি করে হাতে নিয়ে আছে। গুয়াং বলে, তোমাকে দেখে চুরি করা কত সহজ কাজ মনে হয়? মিন জানাই বেঁচে থাকার জন্য ছোটবেলা থেকে শিখেছি। তারপর সে টিকিটের মতো আরেকটা টিকিট তৈরি করে ফেলে। গুয়াং জিজ্ঞেস করে, তুমি আগে থেকে জানো মনে হচ্ছে, কেন আমি আসা পর্যন্ত অপেক্ষা করেছিলে? মিন বলে, না সেটা নয়, প্রতিবার ওই জায়গায় টিকিট নতুন কোনো গোপন কোড দেই, সেটা কনফার্ম করার জন্য অপেক্ষা করছিলাম, এখন সেটা দিয়ে দিয়েছি। আপনি লড়াই শিখেছেন বলে যদি নকল টিকিট ধরাও পড়েন পালিয়ে যেতে পারবেন, তাই নকলটা আপনি রাখুন, আসলটা আমি রাখছি। গুয়াং বলে, তোমার মতো অপরাধী আমি আগে দেখিনি, তুমি কত বড় অপরাধী। এই বলে সেখান থেকে রওনা হয়। দুইজনই এন্ট্রান্সে দাঁড়ায়, যেখানে নকল টিকিট দিয়ে ভিতরে ঢুকে পড়ে যাওয়া লোকদেরকে মারধর করে বের করে দিচ্ছে। আমাদের মিন আগেই নকল টিকিট দেখিয়ে ভিতরে চলে যায়। গুয়াং এর টিকিট চেক করতে শুরু করলে তার একটু ভয়ও লাগে, কিন্তু তার টিকিট হয়ে যায়, তাকেও ভিতরে ঢুকতে দেয়। মিন দাঁত বের করে হেসে বলে, কেন ফেক হলে কি আর কিছু হয়? এই বলে তাকে নিয়ে চলে যায়। ভিতরে ঢুকে ব্ল্যাক মার্কেটের সব জায়গায় ঘুরে দেখতে থাকে। সেখানে মূল কাজ করা লোকগুলো মাস্ক পরে মুখ লুকিয়ে আছে। কত সাহায্যে সরকারের বিরুদ্ধে এমন ব্ল্যাক মার্কেট চালিয়ে পুরো দেশের ক্ষতি করার মতো সব কাজ করছে। দেখা যায় মানুষগুলো তুলে এখানে খাঁচে বন্দি করে রেখেছে। এইসব দেখে গুয়ানের খুব খারাপ লাগে। সে বলে, এখানে কি চলছে? খুব খারাপ জায়গা, এটা যে কোনো ভাবে ধ্বংস করতেই হবে। এই বলে ভিতরে ঢুকি। মিন বলে, আমার মতো কেউ সঙ্গ না থাকলে আপনি কি করে জানতেন জানি না, চিন্তা করবেন না, আমি আপনাকে দেখি নিরাপত্তা নিয়ে যাব। কিন্তু এখানে কোনো জায়গাতেই অস্ত্র কেনা বেচা হচ্ছে না, সেরকম কিছুই নেই। এখানকার ব্ল্যাক হর্সেই অস্ত্র পাচার করে, তাদের কোথায় খুঁজে পাওয়া যাবে? মিন বলে, আহা আমি না আসলে আপনি পারতেনই না, চলুন আমার সঙ্গে। এই বলে তাকে নিয়ে ভিতরে চলে যাই। গিয়ে কোনো গোপন কোটের মতো করে তাকে তুলে দিন। সেখান থেকে ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসে। গুয়াং বলে, কি মিন, আগে তুমি সঙ্গে এনেছো বলে এই লোকটাকে দেখতে ভালো আছে, কিন্তু মুখ দেখে মনে হচ্ছে যেন ঋণ আদায় করতে এসেছে, কেনার লোকের মতো তো মনে হচ্ছে না। লোকটা জিজ্ঞেস করে, স্যার আপনার কি দরকার? গুয়াং বলে, ব্ল্যাক হর্সের অস্ত্র পাচার আছে না, সেখানে আমারও অস্ত্র লাগবে। লোকটার সামলে নেই, বলে সেসব আমার জানা নেই। সঙ্গে সঙ্গে গুয়াং সোনার বার বের করে উপরে রাখি, তারপর নোটের বান্ডিল রাখি, চেকও রাখি। লোকটা বলে, সেটাও ঠিক হবে না। গুয়াং বলে, আমি অন্য কাউকে দেখে নিব। এই বলে সেখান থেকে রওনা হয়। লোকটা বলে, না না চলুন, আমি নিজে আপনাকে নিয়ে যাব।
এই বলে সোজা ভিতরে একটা ভয়ঙ্কর গোপন পথের দিকে নিয়ে যায়। মাঝখানে একটা গুহার মতো জায়গা। মিন আর গুয়াং অবাক হয়ে তাকিয়ে দেখে লোকটা তাদের ভিতরে ঢেলে দিয়ে বলে, কি আমাদেরকে ফাঁদে ফেলার জন্য এমন কাজ করেছো? তোমার ছবি আগে ভিতরে পাঠানো হয়েছে, তুমি এলে তোমাকে ভিতরে ঢেলে দেওয়ার আদেশ সব দোকানে চলে গেছে। এই বলে গুয়াং আর মিনকে ভিতরে ফেলে দেয়। গুয়াংয়ের উপরে মিন পরে নিরাপদে ল্যান্ড করেন। মিন উঠে গুয়াংয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কিছু হয়েছে? গুয়াং বলে, ভালো একটা বস্তা আমার উপর পড়েছে, আর কিছু হয়নি। এই ভেবে সে উঠে দাঁড়ায়। মিন হাতে বাতি নিয়ে চারপাশে দেখতে থাকে। জায়গাটা পুরো সিল করা, সব জায়গায় মন্ত্রের কাগজ লাগানো। সে বলে, ভূতের জায়গা নাকি? পাশ থেকে কোনো শব্দ শোনা যায়। মিন জিজ্ঞেস করে, কি শব্দ হচ্ছে? গিয়ে দেখে পথে সব জায়গায় হাড়গোড়, ভিতরে অনেক লোক এসেছে, সবাই মারা গেছে। সেই জন্য ভয় পেয়ে আত্মা বাইরে যেতে না পারে বলে মন্ত্রের কাগজ দিয়ে বেঁধে রেখেছে। শুধু তাই নয়, আর কি কারণে মারা গিয়ে থাকতে পারে? খাবার পানি ছাড়া মারা গিয়েছে, তাছাড়া আর কি? মিন দেখতে থাকে। দেখা যায় একটা বড় সব ওই মন্ত্রের কাগজের উপর দাঁড়িয়ে আছে। যাই হোক, সাহস করে এগোনো যাক বলে ভয় পেয়ে মিন পিছনে লুকিয়ে পড়ে। গুয়াং বলে, কি এটা এত বড় হয়ে গেছে? একটা সাপ দেখে কিভাবে ভয় পাও? মিন বলে, কি ভয় পাচ্ছে? ওর বীজ দেখে যেই হোক একটু চিন্তা তো করবেন। এই বলে গুয়াং এক কোপে সে সাপকে আক্রমণ করে ফেলে। কিন্তু পরের সেকেন্ডে পুরো জায়গায় সাপে ভরে যেতে শুরু করেন। পুরো গুহায় যেন সাপের গুহা। যতটা সম্ভব গুয়াং আর মিন পালাক্রমে সে সাপগুলোকে মারতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত অনেক বেশি আসতে থাকে। মিন বলে, আমার কাছে একটু জ্বালানি আছে, এটা ব্যবহার করা যায়। গুয়াং হালকা করে তার লেজে সে জ্বালানি মেখে আগুন ধরিয়ে সোজা ছুরি মারেন। সাপ মারা যায়, কিন্তু আরো অনেক সাপ আসতে থাকে। মিন বলে, আমার কাছে শেষ হয়ে আসছে। গুয়াং বলে, চারপাশে সব মন্ত্রের কাগজে সে ওষুধ ছিটিয়ে দাও। মিনও সেভাবে ছিটিয়ে দেন। তারপর গুহা তলোয়ার দিয়ে আগুন ধরিয়ে দেন। পুরো জায়গায় জ্বলে উঠতে শুরু করেন। মিন কাজতে শুরু করেন। খুব দোয়া অন্ধকারের মধ্যে হালকা একটা ফাঁক দিয়ে আলো আসার মতো দেখা যায়। গুয়াং সেখানে যায়। এই পথ দিয়ে বাতাস আসছে, তাই বাইরে বেরানোর রাস্তায়। ডেলে বাইরে যাওয়া যাক বলে সেখানকার পাথরগুলো সরিয়ে গুয়াং মিনকে নিয়ে দ্রুত বাইরে দৌড়ে আসে। এইদিকে দেখা যায় সেদিনে তার মা মারা গেছেন বলে গ্রামে কেউ হাসতে পারবে না বলে ঘোষণা করা হয়েছিল। সে ব্ল্যাক হর্স টিমের নেতা সেখানে দাঁড়িয়ে আছে। সে বলে, কত সাহস হলে আমাদের জিজ্ঞাসাবাদ করতে একজন আসবে? সেই সাপের গুহায় যারা গেছে কেউ এখনো ফিরে আসেনি, তার গল্প এতক্ষণে শেষ হয়ে গেছে। এই বলে কথা বলতে থাকে। গুয়াং আর মিন তাদের কথা শুনতে থাকে। গুয়াং বলে, এটা সে লিডার হবে, এক এক করে মারতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমাদের কি করতে হবে? সে লিডারকে সরাসরি আক্রমণ করতে হবে। মিন ওকে বলে। সেই জায়গায় চারপাশে বাতি জ্বালানোর জন্য আগুন রাখা আছে। সেগুলোতে কোনো গুঁড়ো ছিটিয়ে মিন পানি ঢেলে দেন। পুরো জায়গায় ধোঁয়া ছেয়ে যায়। একজন লোক এসে বলে, কি এত ধোঁয়া কেন? আগুন কিছু ধরেছে নাকি? এই বলে দেখতে আসে। সোজা ভিতরে ঢুকে সবাই নিরাপত্তা আছে তো জিজ্ঞেস করতে করতে যাওয়ার সময় ধোঁয়ায় ডাকা ফাঁকে মিন আর গুয়াং ঢুকে সোজা সেই নেতার গলায় তলোয়ার চেপে ধরেন। নেতার লোকজন চিৎকার করতে শুরু করেন, আমাদের নেতাকে ছেড়ে দাও। গুয়াং বলে, কেন? তোমার নেতার গলা আমাদের হাতে, এখন আমি তোমাদেরকে ভয় পাবো বলে মনে করেছো? এই বলে গুয়াং আর মিন দুজনেই সেই নেতাকে নিয়ে ভিতরের রুমে চলে যায়। সব ডকুমেন্ট চেক করতে শুরু করেন। কত টাকা জমিয়েছে দেখতে থাকি। মিন বলে, দেখুন আমাদের দেশের অর্ধেক ট্যাক্সের আয়ের চেয়েও এর বেশি লাভ। কত টাকা লুট করেছে দেখুন। গুয়াং বলে, সত্যি বলো, এতে একটা তোমার নাম আছে, আরেকটা ওই গভর্নরের নাম আছে, তৃতীয় টাকার কার্শিয়ার তারা বলে শুধু লেখা আছে। আমার নাম লিখতেও ভয় পাওয়ার মতো এত পাওয়ারফুল লোক নাকি? নেতা বলে, সেসব বলা যাবে না। গুয়াং দ্রুত এক ঘুষি মেরে ফেলে। বলে, বলবে নাকি বলো? দেখুন এতে একটা নাম আছে, বেঙ্গালুরু। এই নামটা এই শহরের সেনাপতির। সেই লোকটা দেশ রক্ষার কাজ ভুলে গিয়ে এদের সঙ্গে হাত মিলিয়ে অস্ত্র পাচার করেন, ভয়ঙ্করভাবে রোজগার করেছে। মিন বলে, কে যে সেনাপতিকে বসাবে? এই দেশের রাজারই সব। গুয়াং বলে, হ্যালো দেখুন, আমি যা বলেছি শুনুন। এই শহরে গভর্নর আর সেনাপতির অনেক বছর আগে থেকে জানাশোনা আছে। তারা টাকার কথা হলেই না বলবে না, তাই সবাই একটু একটু করে তার নিয়ন্ত্রণে চলে আসে। তারপর সবাই মিলে অস্ত্র বিক্রি শুরু করেন। মিন সেসব লিখে নেই। গুয়াং বলে, দেখ তুমি যা যা বলেছো সব এতে লিখে ফেলেছি, হাত দেখাও। এই বলে হালকা একটা আঁচড় কেটে আঙুলের ছাপ নিয়ে নেই। গুয়াং বলে, খুব সাহসী লোক বলে মনে হচ্ছে। মিন বলে, যে কাজ নিয়ে এসেছি সেটা ঠিকমতো শেষ করতে হবে না? ঠিক আছে, এই ব্ল্যাক হর্সের টিমে আর কারা আছে? সবাই এখানে আছে। নেতা বলে, ব্ল্যাক হর্স মানে শুধু মিডিয়েটর, আমরা নেতা নই, মাঝখানে ব্রিজের মতো। এই পাশে এদের আর অন্য টিমের মাঝখানে কাজ করি, বাকি আমাদের আর নেতার কোনো সম্পর্ক নেই। ঠিক সেই সময় এই শহরে গভর্নর এসে পৌঁছায়। সে জিজ্ঞেস করে, ব্ল্যাক হর্স টিম পুরোটা এখানে আছো? তার এসেন্ট বলে, হ্যাঁ এখানে আছি।
গভর্নর বলে, তাই নাকি, তাহলে কাজ শুরু করা যাক। এই বলে লোকজনকে নিয়ে সেখানে সবাইকে মেরে ফেলার আদেশ দেয়। লোকজন জিজ্ঞেস করে, কেন আমাদেরকে মারছো, আমরা তো আপনাদের সঙ্গে আছি। গভর্নর বলে, সঙ্গী দেখে নাও। এই বলে সবাইকে মারার আদেশ দেন। ভিতরে টাকা ব্ল্যাক হর্সের নেতার কানে কথাটা যায়। সে বলে, ওরে পাপিষ্ঠ গভর্নর, কতদূর আমার সঙ্গে এক হয়ে কাজ করেছে, তারপর এমন করেছে দেখুন। আমি নিশ্চিত করে বলছি সে লোক খারাপ, তার উপর নেতাও আছে, কিন্তু সে কে জানি না। আমার হাত একটু খুলে দেখেন, আমি তাকে গিয়ে একটা ব্যবস্থা করি। গুয়াং বলে, ঠিক আছে যাও। এই বলে তার হাত খুলে দিন। সেখান থেকে দূরে যাই। সে ব্ল্যাক হর্সের নেতা। মিন জিজ্ঞেস করে, কেমন? সে গভর্নর ঠিক এই মুহূর্তে এসে এখন এসে এদের আক্রমণ করলে সে দোষী সেটা প্রমাণ হয়ে যাবে। আপনাকে এর বেশি তদন্ত করতে হবে না। গুয়াং আগে সেনকে গভর্নরের কাছে পাঠিয়ে রেখেছে। সেনগি বলে, দেখো তুমিও সে ব্ল্যাক হর্সের টিমের সঙ্গে জোট বেঁধেছো, ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু আমি নেতৃত্ব থেকে এসেছি। তুমি জানো না, যদি তুমি ব্ল্যাক হর্স টিমকে পুরো ফাঁসিয়ে দাও তোমার নাম ক্লিয়ার হয়ে যাবে, তাহলে দেশের ভিতরে কোনো গন্ডগোল হবে না। এইবার তাদের গল্প এখানে শেষ করে দিয়ে সেখান থেকে সে গভর্নর সোজা রওনা হয়ে এসেছে। এই নেতা বাইরে বেরোনোর আগেই তার লোকজন মারা পড়ে আছে। নেতা চিৎকার করে বলে, ওরে পাপিষ্ঠ, তোকে ভাইয়ের মতো ভেবেছিলাম, আমার লোকগুলোকে এভাবে মেরে ফেললি কেন? এই বলে গভর্নরকে আক্রমণ করতে যাই। গভর্নর বলে, কি ভাইয়ের মতো ভেবেছিস না? এখন এই দাদাকে বাঁচাতে হলে তোকে মরতে হবে, সেই জন্য মরে যা। এই বলে সে লোকটাকে সেখানে মেরে ফেলে। এতটাই, গল্প শেষ। এই বলে পিছন থেকে সেন এসে পৌঁছাই। গভর্নর দাঁত বের করে হেসে বলে, স্যার আপনি যেমন বলেছেন সব ক্লিয়ার করে দিয়েছি স্যার। সেন থেকে পাত্তা না দিয়ে সোজা ভিতরে ঢুকি। সোজা আমাদের গুয়াংকে দেখি। জিজ্ঞেস করে, কাজ ভালোভাবে শেষ হয়েছে তো? আপনার কিছু হয়নি তো? গুয়াং দ্রুত বলে, গভর্নরকে গ্রেফতার করুন। লোকজন গ্রেফতার করেন। গভর্নর জিজ্ঞেস করে, আপনারা কি খুব বড় পাওয়ারফুল লোকই হবেন? আমাকে গ্রেফতার করার এত ক্ষমতা আপনাদের কিভাবে এলো? আপনারা কি? গুয়াং বলে, পাওয়ারফুল লোক নাকি, দেখে নিয়ে একে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। ঠিক তখন গভর্নর গ্রেফতার হওয়ার সময় একটা মেয়ে যেন উড়ে এসে পাহাড়ের উপর দাঁড়ায়। সে গভর্নরকে আক্রমণ করে হত্যা করে ফেলে। গুয়াং দ্রুত তার হাত অন্যদিকে চেপে ধরে যাতে আর কিছু না হয়। ঠিক তখন সে তীর বের করে চেক করে দেখে গভর্নর মারা গেছে। কিন্তু এই অস্ত্র কত শক্তিশালী দেখুন, আমাদের মিলিটারি অস্ত্রের মতোই শক্তিশালী, কিন্তু আকৃতি বদলে দিয়েছে। গুলি আবার নতুন অস্ত্র বানাবে মনে হয়, দেখতে আলাদা লাগে। এই বলে সবকিছু গ্রেফতার করে। এই গভর্নরের অ্যাসিস্ট্যান্টকেও গ্রেফতার করে। গুয়াং সেখান থেকে রওনা হয়। মেয়ে শুধু পিছনে দাঁড়িয়ে থাকে। গুয়াং বলে, দেখো এর বেশি খারাপ লোক কে সেটা প্রমাণ হয়ে গেছে, বলে তোমার নামে আর দোষ থাকবে না। তোমার নাম ক্লিয়ার করে তোমাকে হল টিকিট দেওয়ার আমার দায়িত্ব। এই বলে সেখান থেকে রওনা হয়। মিন অপেক্ষা করে বলে, আমিও আপনাকে সাহায্য করেছি, আপনিও আমাকে সাহায্য করেছেন। এইদিকে অন্যদিকে গভর্নর বাড়িতে সব সম্পত্তি জব্দ করতে শুরু করেন। এই গভর্নর বউ আছে যে জিয়ার মা। জিয়াকে নিয়ে বলে, দেখ তোর বাবাকে মেরে ফেলেছে, আমাদের যে কোনো ভাবে পালাতে হবে, এই পুরোনো জামা পরে নাও। জিয়া বলে, পুরোনো জামা আমি পরবো, এর চেয়েও নতুন জামা মরলেও ভালো। এই বলে অতিরিক্ত নাটক করেন। মা তাকে ধরে জামা বদলে দিয়ে একটা গাড়িতে তুলে নতুন জায়গা নিয়ে চলে যায়। বলে, বেঁচে থাকাটাই এখন সবচেয়ে জরুরি। এরপর দেখা যায় আমাদের গোয়াং মরুভূমিতে গিয়ে সেন আর তার স্ট্যান্ডের সঙ্গে দাঁড়িয়ে আছে। সেন বলে, দেখুন আর মাত্র 3 দিন আছে, আপনার বেরোনোর দিন আসতে চলেছে। চ্যান্সেলর অপেক্ষা করছেন, রাজা তাড়াতাড়ি চলুন। গুয়াং জিজ্ঞেস করে, ওই চ্যান্সেলর যা বলে সেটাই আমাকে মানতে হবে নাকি? সেন দাঁত বের করে হেসে বলে, না সেই জন্য নয়, আমি আপনার পাশে আছি, আপনি যা বলবেন আমি শুনবো। এই বলে আমাদের গুয়াংকে মেসেজ করে দিতে থাকেন। গুয়াং বলে, তোমার বাবাই পরীক্ষা নিতে চলেছেন, তিনি সেই জন্য এখানে আসবেন। তাকে দেখে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা দেখি তারপর আমাদের দুজনকে আমাদের শহরে রওনা দিব। শুধু তাই নয়, ওই মিন আছে না, তার উপরে একটা চোখ রাখো। সেন জিজ্ঞেস করে, নিশ্চয়ই ওই মেয়েটা আপনার পছন্দ হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, সেরকম বাজে মেয়েদের আমরা ঠিকমতো চোখ রাখতে পারি, আপনি চিন্তা করবেন না। গুয়াং তাকিয়ে বলে, ওই মেয়েদের মতো খুব সাপ মেয়েরা খুব কম আছে, সাহায্যকারী হয়, সেই জন্য বলেছি। সেন তাকিয়ে দেখি তার নিজেরও একটা মেয়ে পছন্দ হয়েছে, সেটা না জেনে তুই অন্য কথা বলছিস দেখ। এই বলে অ্যাসিস্ট্যান্ট বকা দেন। গুয়াং জিজ্ঞেস করে, এই জায়গায় মনে আছে? অ্যাসিস্ট্যান্ট বলে, 10 বছর আগে আপনি এরকম বড় বাদ তৈরি করার জন্য বালির জন্য নিয়ন্ত্রণ করতে এখানে এসেছিলেন, সেটা আমার ভালো মনে আছে। গুয়াং বলে, তখন একটা ছোট্ট মেয়ে আমার কাছ থেকে একটা জেড টোকেন চুরি করে নিয়ে গিয়েছিল, সেটা মনে আছে? অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, ওই মেয়েটাকে জোর করে চুরি করিয়ে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওই মেয়ে চুরি করে পালিয়ে তাদের জায়গায় চলে যাওয়ার কারণে তাকে ফলো করতে করতে শিশুদের অপহরণ করা সেই সংগঠনকে আমি পুরোপুরি শেষ করতে পেরেছিলাম। গুয়াং ভেবে দেখি মিন হয়তো সেখান থেকে যে টোকেন চুরি করেছিল, সে পিছন পিছন দূরে গিয়ে সেখানে একটা বড় অপহরণ চক্র আছে আবিষ্কার করেছিল। মিনকেও তখন পতন লেগেছিল, তারপর সে টিমকে মেরে ফেলেছিল মনে হয়।
এরপর আমাদের গুয়াং সেসব নিয়ে ভেবে সেখান থেকে রওনা হয়। মিন তার রুমে ভালোভাবে বিশ্রাম নিচ্ছে। জায়গাটা পুরো ধোঁয়ায় ছেয়ে যায়। কে যেন আগুন ধরিয়েছে বলে চিৎকার করতে করতে বাইরে এসে দেখি পুচি বাইরে দাঁড়িয়ে আছে। পুচি বলে, আগুন নয় রে, ধোঁয়া দিয়েছি, এবারে সব পোকামাকড় চলে যাক, তুই পরীক্ষা ভালোভাবে পাশ করবি না? মিন বলে, আমি নিজেও তো পাশ হয়ে গেছি। এই বলে বাইরে আসি। পুচি বলে, হাত তুল, পা তুল, ভালোভাবে তোর ওষুধ লাগিয়ে দিন। মিন এরপর বাইরে অপেক্ষা করতে থাকি। ঠিক তখন সে জায়গায় গুয়াং এসে পৌঁছাই। হাতে হল টিকিট নিয়ে বলে, তোর হল টিকিট, কিন্তু এটা নেওয়ার আগে অন্তত আমাকে একটা ট্রিট তো দিতে পারোস। মিন তাকিয়ে দেখি। ঠিক আছে বলে হোটেলে নিয়ে গিয়ে খাবার কিনে দিন, কোনো ভালো খাবার, যেন প্রথমবার এখনই দেখছে। এমনভাবে গুয়াং খুব দ্রুত খেতে থাকি। মিন বলে, দেখে দেখে আসতে খান, এই শহরে নতুন নাকি? গুয়াং বলে, না, এই শহরে আগেও এসেছি, কিন্তু তখন খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। এখনই অনেকদিন পর এখানে অপেক্ষা করে দেখছি, এই শহর আমাকে একটু ঘুরিয়ে দেখাবি? মিন বলে, না, আমার পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে। গুয়াং বলে, হল টিকিট তো তোর হাতে আসেনি। মিন বলে, না না, আমার হাতে আছে। এই বলে তার কাছ থেকে অনেক আগেই চুরি করা টিকিটটা দেখিয়ে দেন। গুয়াং বলে, চুরিতে তোকে ছাড়িয়ে যাওয়া আর কোনো লোক নেই, ঠিক আছে, তোর ঘোড়া চালানো জানা আছে? এই বলে মিনকে নিয়ে সে মরুভূমির দিকে চলে যায়। দুজন এক পাশে দাঁড়িয়ে চুপচাপ দুজনের দিকে তাকিয়ে থাকে। গুয়াং জিজ্ঞেস করে, তোর ছোটবেলা কেমন ছিল? মিন গুয়াংয়ের কাছে গল্প বলা শুরু করে। আমাকে অপহরণ করা হয়েছিল, চুরি করতে শিখিয়ে আমাকে বড় করেছে। সেখানকার জায়গা কেমন যেন একটা বেঁচে থাকা যায়, চুরি করতে না পারলে নিশ্চয়ই তখন মারা যেতে হতো। সে দুটোর মাঝে ব্যালেন্সে কোনোভাবে বেঁচে আমি এখানে এসেছি।